বৈশাখ মাসে এক সন্ধ্যায় গত 4 দিন ধরে একভাবে বৃষ্টি পড়ে চলেছে। মাধবপুর গ্রামের কেউ ঘর ছেড়ে বেরোতে পারছে না। 4 দিন পর বৃষ্টি কিছুটা ধরেছে, যদিও এখনো হালকা হালকা বৃষ্টি হয়ে চলেছে। গ্রামের অল্প বয়সী কিছু ছেলে তাই খোলা আকাশে মুক্তি পাওয়ার আনন্দে বিকালে বেশ আনন্দ করে। ক্রিকেট খেলার পর সন্ধ্যাবেলায় হরিদার চায়ের দোকানে চা খেতে খেতে বিষ্ণু বলে উঠল, চারপাশটা কেমন নিস্তব্ধ, গা ছমছমে ব্যাপার না? রমেশ বলল। ঠিকই বলেছিস, চারিপাশটা কেমন যেন অন্ধকারে ঢেকে রেখেছে। কথাবার্তা বলছে, ঠিক সময় এসে হাজির হয় অরিন্দম। অরিন্দমকে দেখে ছেলের দল বলে ওঠে, আরে অরিন্দম দা, কখন এলে? তুমি যে মামার বাড়ি গিয়েছিলে। অরিন্দম কিছু উত্তর দিল না। ওদের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, হরিদা, এক কাপ গরম চা দেখি, সাথে একটা গরম চপও দেবে। তারপর অরিন্দম বলল, এই বিকালের দিকে ফিরেছি, আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গিয়েছি। তোরা কেমন আছিস বল? 4 দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখলাম যে আজকে অনেকটা বৃষ্টি কমেছে, তাই ভাবলাম একবার হরিদার চায়ের দোকান থেকে ঘুরে আসি। রমেশ বলল, বৃষ্টির জন্য তো বাইরেই বেরোতে পারিনি 4 দিন। আজ ভাবলাম হরিদা চায়ের দোকান থেকে আড্ডা মেরে আসি। 4 দিন ধরে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না। তা অরিন্দম দা, এবারে পোস্ট অফিস থেকে কতদিনের জন্য ছুটি নিয়ে এসেছো? পোস্ট অফিস থেকে এবারে ওই 3 দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। এমনিতেই তো এখন যা কাজের চাপ, কোনো রকমে পোস্টমাস্টার বাবুকে বলে 3 দিনে ছুটি নিয়ে এসেছি। এরপর হয়তো এখন আর ছুটি পাওয়া যাবে বলে মনে হয় না। বিষ্ণু বলে উঠল, তা অরিন্দম দা এখন কোথায় পোস্ট হয়েছে? অরিন্দম কিছুক্ষণ তাদের মুখের দিকে ভীতুভাবে তাকিয়ে থাকার পর বলে উঠল, এই মির্জাপুর বলে একটা গ্রামে। তবে ভাবছি ওইখানে আর চাকরি করব না। পোস্টমাস্টার বাবুকে বলে এসেছি আমার পোস্টটা যেন অন্য কোথাও করে দেয়। তারই মধ্যে রমেশ বলে উঠল, কেন অরিন্দম দা, তোমার সাথে কি খারাপ ঘটনা ঘটেছিল নাকি? তখনই অরিন্দম বলে উঠল। হ্যাঁ। তারপর বিষ্ণু বলল, তাহলে তো এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ভূতের ঘটনা শুনতে তো বেশ ভালোই লাগবে। বলো অরিন্দম দা। অরিন্দম একটু ভয়ে চায়ে চুমুক দিয়ে বলে উঠল, তোরা তো জানিস আমার 2 বছর পর পর বদলি হয়। আজ থেকে প্রায় 3 মাস আগে পোস্টিং হয় ওই মির্জাপুর গ্রামে। গ্রামটা বেশ ছোট্ট একটা গ্রাম। গ্রামের চারিপাশটা বেশ দেখতে সুন্দর। আমার তো প্রথম দিন যে গ্রামটি দেখার পর বেশ ভালো লেগে যায়। গ্রামটা ছোট হলেও বেশ অনেকগুলি বাড়ি আছে, থাকার ব্যবস্থা। পোস্ট অফিসের পাশে একটি ছোট বাড়িতে হয়ে যায়। আর একটা রান্না করার লোক দেয় আমাকে। কাজের চাপে বেশ অনেক দূরে দূরে চিঠি বিলি করতে যেতে হতো, তাই পোস্টমাস্টার বাবুকে বলতেই একটা রান্না করার লোক দেয়। 1 মাস চিঠি বিলি করার পর গ্রামের লোক জনের সঙ্গে আলাপ পরিচয় বেশ ভালোভাবে হয়ে যায়। এমন ভালোভাবেই বেশ সুন্দর সুন্দর দিন কাটছিল। একদিন হঠাৎ খবর আসে যে বিনয়বাবুর মা মারা যায়। তাই সে 10 দিনের জন্য ছুটি নেয়, তাই পাশের গ্রামে। রামপুরের চিঠি বিলি করার দায়িত্বটা 10 দিনের জন্য আমার ঘাড়ে এসে পড়েছিল। এমনিতে প্রথমে আমি রাজি হয়নি। উপর মহল থেকে চাপ দেওয়ার কারণে আমি শেষমেশ রাজি হয়ে যাই। কিন্তু আমি এটা জানতাম না যে রামপুর গ্রামে চিঠি বিলি করতে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মুখোমুখি হতে চলেছে আমি জানতাম না। এমনি একদিন আমাকে দায়িত্ব দেওয়া হলো রামপুর গ্রামে চিঠি বিলি করার জন্য। মির্জাপুর গ্রামটির থেকে রামপুর গ্রামটি বেশ বড়। রামপুরে যেতে হলে আমাকে 2-3 কিলোমিটার জঙ্গলের পথ ধরে যেতে হয়। তারপর রামপুর গ্রামটি পড়ে। আর সেই দিন বেশ কয়েকটা চিঠি ছিল, তাই চিঠিগুলো শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সেই দিন ছিল আকাশটা সকাল থেকে মেঘলা। ঝিরিঝিরি বৃষ্টি একটানা ভাবে পড়ে চলেছে।
আমি বেশ কিছুটা পথ আসার পরই বৃষ্টিটা আরো জোরে জোরে পড়তে লাগলো। আমিও কোনো উপায় না দেখে সাইকেলটা আরো জোরে চালাতে লাগলাম। এরই মধ্যে আমি ভাবলাম আকাশের গতি যে খুব একটা ভালো নেই, সেটা বুঝতে আমার আর বাকি রইল না। আমি সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে চারিপাশ ভালোভাবে ঘুরে দেখলাম। এরই মধ্যে আমার চোখে পড়ল কালো দিঘির শ্মশান ঘাটের দিকে। শ্মশানের পাশে একটি ছোট কুঁড়ে ঘরের মধ্যে একটি টিম টিম করে একটা হারিকেন জ্বলছে। আমি খানিকটা অবাক হলাম। এখানে একা একটা বাড়ি, আর কোনো বাড়ি তো আমার চোখে পড়ছে না। আমি বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে ভাবলাম বাড়িটার কাছে যাওয়া যাক। আমি সাইকেলটা বাড়ির পাশে দাঁড় করিয়ে রেখে বাড়ির দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম বাড়ির চারিপাশটা ঝোপঝাড়ে ভর্তি। আমি দরজাটা কয়েকবার কড়া নাড়লাম। দেখলাম সঙ্গে সঙ্গে দরজাটা একজন মহিলা খুলে দিল। আমি কিছু না বলতেই মহিলাটি বলে উঠল, আসুন আসুন বাবু, বাড়ির ভিতরে আসো, বৃষ্টিতে তো ভিজলে শরীর খারাপ হবে। আমি একটু অবাক হলাম। আমি আর না কিছু ভেবে বাড়িটির ভিতরে ঢুকলাম। বাড়িটার ভিতরে ঢুকতেই কেমন যেন একটা পচা দুর্গন্ধ আমার পেটে ভেতরটাকে নাড়াচাড়া করে দেয়। মেয়েটি আমাকে খাটেতে বসতে বলল। আমি খাটে উঠে বসলাম। তারপর মেয়েটি বলল, আপনি তো দেখছি ভিজে গেছেন, এই নিন, এই তোয়ালেটা নিয়ে মাথাটা মুছে নিন। আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আমি এখানে একাই থাকি। আমি বললাম, আপনার কি এখানে একা থাকতে ভয় করে না? মেয়েটি হা হা করে হেসে উঠে বলল। হয় আবার কিসের? তারপর মেয়েটি আমাকে বলল, আজকে তো বৃষ্টি আর কাটবে বলে মনে হচ্ছে না। আজকের রাতটা খাওয়া দাওয়া করে এখানেই ঘুমিয়ে পড়ুন। আমিও আর কিছু না ভেবে রাতে খাওয়া দাওয়া করে মহিলাটার একটা দেখানো ঘরে শুয়ে পড়ি। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার তা মনে নেই। হঠাৎ আমার ঘুমটা মাঝরাতে ভেঙে যাওয়ায় উঠে বসলাম। উঠে বসার পর শুনতে পেলাম পাশের ঘরটা থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। তারই মধ্যে সেই পচা গন্ধটা আরও বেশি হয়ে চলেছে। আমি একটু ভয় পেলাম। আমি আস্তে আস্তে সেই ঘরটার দিকে এগাতে লাগলাম। আমি ঘরের দরজাটা কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার লোম খাড়া হয়ে গেল। আমি দেখলাম সে তখন সাধারণ মহিলা নয়, সে একটা পিশাচ। তার শরীরে যেন পচা মাংসটা ছেড়ে ছেড়ে পড়ছে। তারই মধ্যে দেখলাম পাশে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে, সেই কঙ্কাল থেকে পচা মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আর এত সব দেখার পরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। যেই পালাতে যাব তারই মধ্যে আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমি মাটিতে পড়ে যেতে সে আমাকে দেখে ফেলল। সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আমি কোন রকম উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলাম। সেই ভয়ঙ্কর পিশাচ আমার পিছন পিছনে আসতে থাকলো। তারপর কিছুটা দৌড়ানোর পর আমার কানে ভেসে এলো, আজ তুই বেঁচে গেলি। আমি দেখলাম সামনে মদন কাকা একটা হ্যারিকেন নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই আমি বুঝতে পারলাম ওই পিশাচটা মদন কাকাকে দেখে পালিয়ে গেল। তারপরে মদন কাকার মুখে থেকে শুনলাম যে ওখানে একটা মায়া বলে মেয়ে থাকতো। সে কয়েক বছর আগে বাড়িতে আগুন লেগে মারা গিয়েছিল। ও তারই আত্মা। এখনও নাকি সেই আত্মা ওইখানে আছে। আমার কপালটা খুবই ভালো যে পিশাচের হাত থেকে বেঁচেছিলাম। এরপর বিষ্ণু আর রমেশ একে অপরের দিকে তাকাতাকি করে আর ভাবতে থাকে যে তারা আজ একা একা বাড়ি যাবে কি করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।